নারী কমিশনের যে রিপোর্টটা, এটা আমাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। আমার দেহ আমার সিদ্ধান্ত। একজন পুরুষ, আপনি বাসে যাচ্ছেন, আপনার পাশের ব্যক্তিটি যদি মনে করে সে ড্রেস খুলে বসে থাকবে, সে জায়গায় আমি পাশে বসে থাকতে পারবো কিনা? আমি চোখ দিয়ে যা ইচ্ছা তাই করতে পারি, মুখ দিয়ে আপনাকে অশ্রাব্য গালাগাল করতে পারি। আমাদের দাম্পত্য জীবনে কলহের শেষ নাই, আর আপনি আমাকে আরেকটি ইস্যু দিয়ে দিলেন যে ম্যারিটাল রেপ। হয়তো প্রতিদিনই আমার মাথায় ঘুরতে থাকবে, আমি কি আজকে রেপ হলাম? কি কারণে হাজব্যান্ডরা এই রিস্ক নিয়ে দাম্পত্যের সম্পর্কে থাকবে? তারা তো কিছু পয়সার বিনিময়ে খুব স্বাভাবিকভাবে পতিতালয়ে যেতেই পারে। এই পেশা থেকে আমার যে বোনেরা কমিশনে আছেন, তাদের কোনো মেয়েকে এই পেশাটি গ্রহণ করতে দিবেন? আমি জানি তারা দেবেন না। তাহলে এটিকে কেন পেশায় রূপান্তর করতে চাইলেন? বলা হইতেছে নারীর উন্নয়ন, এটার ইমপ্লিমেন্টেশনের প্রত্যেকটা জায়গায় নারীকে বউ হিসেবে বাদ দিয়ে পয়সা বানানো হচ্ছে। নারী গণধর্ষণের শিকার হইলে মৃত্যুদণ্ড উঠায় নেওয়া হচ্ছে। নারী পুরুষের সমান প্রতিনিধিত্ব থাকতে হবে, এটাই নাকি নারীর ক্ষমতায়ন। একজন বৃদ্ধ কোনো পুরুষ আসলেন, আমি কিন্তু সমান অধিকার বলে আমি বসেই থাকতে পারি, কিন্তু আমার ন্যায্যতা, আমার মূল্যবোধ, আমি অবশ্যই উঠে সেই বৃদ্ধ পুরুষকেই কিন্তু আমি জায়গাটি ছেড়ে দেব। ওনারা বলেছেন সংবিধান থেকে নারী পুরুষ বাদ দিয়ে লিখতে হবে জেন্ডার আইডেন্টিটি অথবা সকল লিঙ্গ। আমার প্রশ্ন হচ্ছে, কেন নারী পুরুষে এত আপত্তি কেন? ও আচ্ছা হুজুর, ও বিসিএস ফার্স্ট হয়েছে, এটা কিভাবে সম্ভব? কিন্তু তারা ভুলে যায় হিজাব দিয়ে আসলে সৌন্দর্য ঢাকা হয়, মেধা বুদ্ধি কোনোটাকেই কিন্তু ঢাকা হয় না। এই ভিডিও যদি আপনার কাছে উপকারী মনে হয়, আমি আরো বেটার ভিডিও যেন প্রডিউস করতে পারি, সেজন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, প্রফেসর শারমিন আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আপা শাহজালাল ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে আছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। রিসেন্টলি আপনি নারী কমিশনের যে প্রস্তাবনা, সেটার খুব বিরোধিতা করছেন বিভিন্ন টিভি চ্যানেলে। আপনার এত বিরোধিতা করার কারণ কি? নারী কমিশন, আমাদের কিছু বোনেরা নারীদের ক্ষমতায়ন অথবা তাদের উন্নতির জন্য তারাই কিছু সুপারিশ করেছেন। খুব স্বাভাবিকভাবে আমার অনেক বেশি আনন্দিত হওয়ার কথা। সেটি আনন্দিত না হয়ে কেন বিরোধিতা করলাম, এটার কারণ নিশ্চয়ই আমার সেই বোনেরা নন। এটি প্রথম আপনাকে এবং সবাইকে নিশ্চিত হতে হবে, কারণ তারা অনেক কষ্ট করে কাজটি করেছেন। কিন্তু তারা যে কাজটি করেছেন সেটার মেথোডোলজি এবং তারা যা সুপারিশ করেছেন সেটার বিরোধিতা আমি করেছি। এটা হচ্ছে প্রথম কথা। কোন পয়েন্টগুলো আপনাকে মনে হয় আপনার কাছে যে এটা আপনাকে অনেক বেশি আহত করছে, অথবা আপনার কাছে মনে হয় যে সেটা আসলে নারীর উন্নয়নের পথে আরো বাধা সৃষ্টি করতে পারে? প্রথম কথা হচ্ছে যে একেবারে ব্যক্তিগত ধারণা যে আমার দেহ আমার সিদ্ধান্ত, এই জিনিসটি আমাকে আহত করেছে। যে হ্যাঁ, এটি খুব সুন্দর কথা, এটি যে কেউ এটি চাইতে পারেন, কিন্তু একটু কল্পনা করতে হবে যে আমার দেহ আমি যেরকম একবার বলেছি যে বিবস্ত্র হয়ে যেতে পারি না, একইভাবে চিন্তা করেন না একজন পুরুষ, আপনি বাসে যাচ্ছেন, আপনার পাশের ব্যক্তিটি যদি মনে করে সে ড্রেস খুলে বসে থাকবে, সে জায়গায় আমি পাশে বসে থাকতে পারবো কিনা? এখন আপনি আমাকে বলতেই পারেন যে আমার দেহ আমার সিদ্ধান্ত, আপনি কেন বিবস্ত্র হওয়ার কথা বলছেন? ওকে, এটা যদি বাদও দেই, তার মানে আমার যে কোনো অঙ্গের স্বাধীনতায় আমি এটি দাবি করছি। আমি চোখ দিয়ে যা ইচ্ছা তাই করতে পারি, মুখ দিয়ে আপনাকে অশ্রাব্য গালাগাল করতে পারি, আমি যৌনাঙ্গের স্বাধীনতা চাইতে পারি। এই প্রত্যেকটি জিনিস খুব অ্যালার্মিং। প্রথমত এই যে তাদের থিমটা, সেটার আমি বিরোধিতা করেছি। এবার চলে আসেন, আমরা বলি যে সেকেন্ড লেভেলটা হচ্ছে একটা পরিবার, স্বামী স্ত্রী সন্তানেরা। আমাদের এই দাম্পত্য জীবনটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার করে বলেছেন যে এটি হচ্ছে প্রশান্তিদায়ক একটি ইনস্টিটিউশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গড়ে দিলেন। এখন এটার মধ্যে একটা ম্যারিটাল রেপ যে বিষয়টার উচ্চারণ করা হলো, আমি অবশ্যই বলছি এটা কিন্তু আছে, সোসাইটিতে নেই এটা বলার কোনো কারণ নাই। কিন্তু আমার যে যুক্তিটি ছিল যে যারা এটি করছে তারা কিন্তু আসলে মানসিক বিকারগ্রস্ত এবং তাদের চিকিৎসা দরকার। আর যে বোনেরা ফিজিক্যালি সত্যি সত্যি অ্যাসাল্ট হচ্ছেন, তারা কিন্তু নারী নির্যাতন মামলা এমনিতেই করতে পারছেন। তাহলে যে সুন্দর সম্পর্কটার মধ্যে এখন ওই একটু প্রবাদ বলে না যে পাগলা নাও খেলাইস না, এই তো আমাকে মনে করাই দিল। আমাদের দাম্পত্য জীবনে কলহের শেষ নাই, আর আপনি আমাকে আরেকটি ইস্যু দিয়ে দিলেন যে ম্যারিটাল রেপ। হয়তো প্রতিদিনই আমার মাথায় ঘুরতে থাকবে, আমি কি আজকে রেপড হলাম নাকি কি হলো, সবকিছু আমার মতো ছিল কি? এটা কিন্তু আসলে উচিত হয় নাই। থার্ড হচ্ছে পতিতাবৃত্তি। যে কোনো দেখেন, সবকিছু থেকেই যেন আমরা ধর্মকে, যে ধর্মে এটি নিষেধ করা আছে এজন্য এটি করা যাবে না, সেই পার্সপেক্টিভটি যদি আমি বাদও দেই, একটু মানবিক দৃষ্টিকোণ থেকে একটু চিন্তা করতে হবে। এই পেশা থেকে আমার যে বোনেরা কমিশনে আছেন, তাদের কোনো মেয়েকে
তাদের কোন আত্মীয়াকে এই পেশাটি গ্রহণ করতে দিবেন? আমি জানি তারা দেবেন না, কারণ এটি একটি সম্মানের সাথে সম্পর্কিত। তাহলে এটিকে কেন পেশায় রূপান্তর করতে চাইলেন? যে কোনো পেশাকে বা ব্যবসা করতে গেলে তার কিন্তু একটি পক্ষ লাগবে। তাহলে এটার জন্য কারা ইনভেস্টমেন্ট করবে? এমপ্লয়ি কারা হবে? তাহলে এটাতে মানে পেমেন্ট কিভাবে করে হবে? এটার জন্য কি পরবর্তীতে আবার একটি মন্ত্রণালয় খুলতে হবে? এবং এটার যে একটি সামাজিক প্রভাব পড়বে, খুব খেয়াল করে দেখবেন। ম্যারিটাল রেপ বলে আপনি হাজব্যান্ডকে, তার স্ত্রীর সাথে সম্পর্কটাকে একটু দূরত্ব না, একটু ভয়ের করে দিলেন, এবং অন্যদিকে আপনি পতিতাবৃত্তিকে পেশাতে নিয়ে দিলেন। আপনি আমাকে বলেন ভাই, কি কারণে হাজব্যান্ডরা মানে এই রিস্ক নিয়ে দাম্পত্যের সম্পর্কে থাকবে? তারা তো কিছু পয়সার বিনিময়ে খুব স্বাভাবিকভাবে পতিতালয়ে যেতেই পারে। এবং শুধু এটি না, আমি কিন্তু মনে হয় আরেকবার বলেছি, আজকে আবারও বলছি, যে আমাদের কিছু মানে ছাত্রীদেরকে বিভিন্ন হোটেলে পুলিশের কাছে অনৈতিক এই কাজে কিন্তু পাওয়া গেছে। অনৈতিক বলছি এজন্য যে এখন এটি পেশা হিসেবে স্বীকৃতি পায়নি, কিন্তু যখন স্বীকৃতি পাবে আমাদের মেয়েদেরকে, তখন আপনি কিভাবে করে এটি থেকে ফেরাবেন? তার মানে ক্লায়েন্ট কিন্তু তখন, এই যে আমি বলেছিলাম যে তারা টিউশনে ছেড়ে এই পেশাতে চলে যাবে, এটি একটি সমাজ ধ্বংসের জন্য কি যথেষ্ট নয়? তারপর আরও বলেছিলাম যে তারা শিক্ষা ব্যবস্থার মধ্যে যে সমন্বিত যৌন শিক্ষার যেই গাইডলাইন তারা মানে ঢোকাতে চাচ্ছেন, যেখানে এটার অনেকগুলো বিষয় আছে, যেখানে বলা হচ্ছে যে সব ধরনের লিঙ্গ বৈচিত্র্যর যে এক্সপেরিমেন্ট সেগুলো তাদেরকে শেখানো হবে। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আমরা আমাদের দেশে নারী পুরুষ এবং বায়োলজিক্যালি যারা থার্ড জেন্ডার, যারা হিজড়া বলি আমরা, তাদেরকে আমরা অত্যন্ত সম্মানের সাথে অ্যাকসেপ্ট করি এবং করা উচিত। তারা যতটুকু অবহেলিত সেটার জন্য কিন্তু আমি রাষ্ট্রকে অবশ্যই আমি দায়িত্বহীন মনে করি। কিন্তু এটা ছাড়া আমরা গত ফ্যাসিস্ট আমলে কি দেখলাম, যে টেক্সট বুকে শরীফার নাম দিয়ে যেভাবে ট্রান্সজেন্ডারকে ঢুকানো হলো, এবং কি হলো, এটা নিয়ে যখন প্রতিবাদ করা হলো, যে শিক্ষক করেছিলেন তার চাকরিটি চলে গেল। আপনারা কিন্তু হয়তো খুব প্ল্যান করেই এটি সে সময় ঢুকানোর প্ল্যান হয়েছিল, পালস বুঝতে চেয়েছিলেন। সেই একজন শিক্ষকের চাকরি চলে যাওয়ার পর এখনো কি আমরা সেই ভয়ে এটি নিয়ে থেমে থাকবো? কোনো ধরনের শিক্ষা ব্যবস্থায় যদি এই ধরনের যেগুলো আপনার ট্রান্সজেন্ডার সমকামিতার বিষয়গুলো চলে আসে, সেটি তো আমরা অবশ্যই বলবো। এটি চলে গেল ধরেন সমাজের বিষয়টা। আমি যদি রাষ্ট্রীয় ব্যবস্থায় বলি, এখানে হাস্যকরভাবে বলা হলো যে নারী পুরুষের সমান প্রতিনিধিত্ব থাকতে হবে, এটাই নাকি নারীর ক্ষমতায়ন। আমি বলতে চাই, আমি কি অনেক পুরুষের থেকে বেশি মেধাবী হতে পারি না? আপনি কেন আমাকে সমান একটা জায়গায় নিয়ে যেতে চাইবেন? তো সুতরাং এটা হচ্ছে বিষয়টা, হচ্ছে ন্যায্যতার। দেখেন, আমি যখন বাসে বসে থাকবো, যদি সমান সংখ্যক সিট নারীর জন্য এবং পুরুষের জন্য থাকে, আমি হয়তো বসে আছি, আমার সামনে যখন একজন বৃদ্ধ কোনো পুরুষ আসলেন, আমি কিন্তু সমান অধিকার বলে আমি বসেই থাকতে পারি, কিন্তু আমার ন্যায্যতা, আমার মূল্যবোধ, আমি অবশ্যই উঠে সেই বৃদ্ধ পুরুষকেই কিন্তু আমি জায়গাটি ছেড়ে দেব। সুতরাং সব জায়গায় কিন্তু এই সমানাধিকার, সমতা, এই শব্দগুলো প্রয়োগযোগ্য না। ঠিক একইভাবে তারা দেখেন, দুঃখজনক যে তারা 300 সিটকে 600 করে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে চেয়েছেন। এই যে বৈষম্যমূলক, যেই বৈষম্য সরানোর যে আন্দোলনটি হলো, এতগুলো প্রাণ চলে গেল, তারপরেও তারা কিন্তু এই যে কোটা নামক একটি অংশকে তৈরি করে নারীর ক্ষমতায়ন নামে আরেকটি বৈষম্য তারা কিন্তু তৈরি করতে চাচ্ছেন। এবং আরেকটি দুঃখের জায়গায় সাথে সাথেই মনে হলো যে তাদের পুরো প্রতিবেদনে কোনো একটি জায়গায় এই যে 24 এই যে আন্দোলনটা হলো, এত স্যাক্রিফাইস, এত নারীদের জীবন গেল, একটি বার তাদের কথা স্মরণ করা হয়নি। তারা কিন্তু 71-এর কথা বলেছেন, কিন্তু কোনো একটি পাতাতেও নেই। সে জায়গাটাও আমি অত্যন্ত আহত হয়েছি। একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট, আপনারা যারা এফেক্টিভলি টাকা কিভাবে আয় করব, ব্যয় করব, বিনিয়োগ করব, সেভ করব, এই বিষয়ে জানতে চান, সেই ব্যাপারে আপনাদের জন্য এফিশিয়েন্ট মানি ম্যানেজমেন্টের এই কোর্সে আমরা নিয়ে এসেছি। এনরোল করার জন্য লিঙ্কে ক্লিক করুন। এবং বলা হলো যে সংবিধান থেকে, মানে পররাষ্ট্রনীতির যে বিষয়গুলো থাকে, এখানে অনেকগুলো শাস্তির বিষয়, মৃত্যুদণ্ডটাকেও বাদ দিয়ে দিতে হবে। তার মানে কি, আপনি একটু চিন্তা করেন, আপনি আমাকে ব্যক্তিগতভাবে স্বেচ্ছাচারিতার একটা সুযোগ করে দিলেন, তারপর কি হলো যে আমার ফ্যামিলিতেও কোনো বন্ডেজ দরকার নাই, আমি পতিতালয়ে যেতে পারি, কোনো মানে দায়বদ্ধতা নেই। সমাজে কি হলো, আমি তখন মানে শিক্ষা ব্যবস্থাটাও একেবারেই খোলামেলা। আপনি কোন ভ্যালুসটা দিয়ে এটাকে আটকানোর চেষ্টা করবেন, এবং শেষ পর্যন্ত যে কোনো ক্রাইমই করি, আমার কিন্তু মৃত্যুদণ্ডটি হচ্ছে না। তার মানে একটি সোসাইটিকে একেবারে ব্যক্তি লেভেল থেকে, পরিবার থেকে, শিক্ষা ব্যবস্থা, সমাজ, রাষ্ট্র পর্যন্ত ধ্বংস করে দেওয়ার জন্য কমিশনের প্রতিনিধিগণ নয়, আমি বারবার বলি, সুপারিশগুলোই কিন্তু এটার জন্য যথেষ্ট। এখন বিষয়টা হচ্ছে যে
একটি ইস্যুকে আমি খুব সুস্পষ্টভাবে আজকে বলতে চাই, কারণ একটি ইস্যু আমি ওভাবে করে হয়তো কোথাও বলিনি। সেটি হচ্ছে যে অত্যন্ত সুকৌশলে না, সুস্পষ্টভাবেই তারা সমকামিতার যেই বিষয়টি আছে তারা সমস্ত জায়গায় এটি ইনক্লুড করেছে। আপনি আমাকে বলবেন যে দেখান, পাতা খুলে দেখান। আমি শুধু এটি বলছি যে নারী পুরুষ এবং আমরা বলেছি হিজড়া, যেটি বায়োলজিক্যালি থার্ড জেন্ডার, সেই যদি ওনারা বলেছেন সংবিধান থেকে এই নারী পুরুষ বাদ দিয়ে লিখতে হবে জেন্ডার আইডেন্টিটি অথবা সকল লিঙ্গ। আমার প্রশ্ন হচ্ছে কেন নারী পুরুষে এত আপত্তি? কেন এটাকে সকল লিঙ্গ এবং জেন্ডার, অন্যান্য জেন্ডার, অনেকগুলো বিশেষণে তারা এগুলো এনেছেন। এবং আরেকটা অ্যালার্মিং এর জায়গা হচ্ছে যে স্বাস্থ্য খাতে সেখানে যে গাইডলাইনটি ফলো করতে বলা হয়েছে, ওখানে ভিকটিম যেই ফর্মে তারা মানে কোনো নির্যাতনের বিরুদ্ধে তারা চাইবেন, রেমেডির জন্য অ্যাপ্লাই করবেন, সেই ফর্মটাকে আমরা অনলাইনে পেয়েছি, তারাই করেছেন। সেখানে দেয়া আছে যে আইডেন্টিটির ক্ষেত্রে মেল, ফিমেল এবং ট্রান্সজেন্ডার, এবং স্টিল এটা এখনও আছে, আপনার ওয়েবসাইটে দেখতে পারেন। তার মানেটা কি হলো? এটা তো আসলে হিডেন না, এটা সুকৌশল না, অত্যন্ত সুস্পষ্টভাবে এই কমিশন এই সমকামিতার বিষয়টাকে কিন্তু নিয়ে আসলেন। LGBTQ আমরা যদি এটা বলি। এখন এর চেয়েও জানেন কষ্ট লাগলো কোন জায়গাটায়? তারা এটা ইনক্লুড করেছেন, এটা নিয়ে কথা হচ্ছে টক শোতে। এটি ইনক্লুসিভ কমিটি না, এগুলো নিয়ে আসলে অনেক কথা হয়েছে, আমি ওই রিপিট করতে চাচ্ছি না। তারা বললেন, তাদের উদ্দেশ্যটা সরাসরি বললেন, তারা ভেরি অনেস্ট এদিক থেকে, যে আমরা এই ইস্যুগুলো বলবো, মানুষের কান যেন এটা সয়ে যায়। হ্যাঁ, এবং তারা অত্যন্ত কনফিডেন্টলি বললেন যে কোন এই কমিটিতে ধর্ম বিশেষজ্ঞ রাখার দরকার ছিল না, বিকজ তারা ধর্ম নিয়ে কোনো আইন করেন নাই। ভেরি গুড, কিন্তু ধর্মের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় কি ধর্মের সাথে রিলেটেড না? এই জাতীয় কথাটা আসলে এই কারণেই হয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ধর্মের এক্সপার্টকে এখানে রাখা হয় নাই। তাহলে যেটি বলছিলাম যে তারা আমাদের কানকে শোয়ালো, এবং কিছুদিন আগে, জাস্ট কয়েকদিন আগে পার্লামেন্টের সামনে আমরা দেখতে পেলাম যে এই সুপারিশমালার পক্ষে যতগুলো তাদের দাবি ছিল, বেশ কতগুলো প্লেকার্ড নিয়ে, ধরেন আদিবাসী, তারা হচ্ছেন উপজাতি, তারা আদিবাসী হিসেবে তারা প্লেকার্ড নিয়ে আসলো। ট্রান্সজেন্ডার তিনিও তার দাবির নামা তুলে ধরলেন। হ্যাঁ, এবং অবশ্যই এই জায়গাটাতে আমি বলবো যে কমিটিকে খুবই অত্যন্ত নেতিবাচকভাবে তাদেরকে সমালোচনা করা হয়েছে। এই জায়গাটা আমি মোটেও সমর্থন করি না। এবং তারা কিন্তু সেই প্লেকার্ড ধরে যে তারা তাদের ওই আইডেন্টিটিকেই বড় করে তুলেছেন ওখানে। তো এবং ওখানের যদি আপনি দেখে থাকেন, আপনি কেন, আমরা সবাই দেখেছি, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃতই হোক, সেখানে কিন্তু শালীন পোশাকে অনেকেই ছিলেন না। এবং এই জিনিসগুলো কোনো শিক্ষার সাথে, মূল্যবোধের সাথে ঠিক যায় না। তাহলে সেদিনের সেই অবস্থানটা কি জানান দিতে চাইলো? এটি কি আমাদের চোখকে শোয়াতে চাইলো? যে কানকে মানে শুনে শুনে শুয়েছেন, আজকে আপনাদের চোখকেও মানে সইয়ে নিতে হবে? তাহলে সেই জায়গাটা আমি বিনীতভাবে বলেছি যে আমরা কান নিয়ে যেরকম মূল্যবোধহীন কোনো সুপারিশকে আমরা মেনে নেই না, আমরা চোখেও সেটাকে মেনে নেই না, এবং বিবেক থেকে সেটাকে আমরা কিন্তু প্রত্যাখ্যান করেছি। আরেকটু কষ্টের জায়গা বলি, হঠাৎ করেই সেখানের একটি দৃশ্য চোখে পড়লো যে আমাদের অনেকগুলো মানে সংস্কার কমিশন আছে, তো সংবিধান সংস্কার কমিশনের যিনি প্রধান, তিনি সেটাতে উপস্থিত হলেন। তারপর আর কিন্তু বোঝার কিছু বাকি রইল না। এটা শুধু মনে কষ্ট পাওয়া না, আপনি অত্যন্ত আবেগীভাবে বলেছেন, শুধু কষ্ট পেয়েছি তাই না, এটি আমি অত্যন্ত থ্রেট মনে করছি। যে বিষয়টা অনেকটা এরকম যে সুপারিশমালাগুলো লিখিত একটা স্ক্রিপ্ট, সেদিন হয়তো এটার একটা ট্রেইলার আমরা দেখে ফেললাম, বাকি স্ক্রিপ্টটা মানে একটা সিনেমার মতো, এবং এটা সরকারি বাজেটেই হচ্ছে, যেহেতু প্রতিনিধিরা ওখানে ছিলেন, সেই সিনেমাটি আমাদের হয়তো সামনে চিত্রায়িত হবে। এখন করণীয় কি, যে বিকল্প কি বলছেন? তো আমরা সম্মিলিত নারী প্রয়াসের পক্ষ থেকে কিন্তু আমরা পুরো রিপোর্টটি পড়েছি, এবং যে যেই জায়গায় আমাদের ঘাটতি মনে হয়েছে আমরা সেগুলোকে লিখে আমরা হয়তো খুব শিগগিরই আমরা প্রধান উপদেষ্টার কাছে ইনশাল্লাহ সেটি আমরা উপস্থাপন করব। এখন যেই যেই জায়গাগুলো আমি যে কয়েকটা বললাম, এটির জন্য বিশাল কোনো আদালত মামলা করে এটি সমাধানের দরকার হয় না, এটি আলোচনার মাধ্যমেই হয়ে যেতে পারে। ধরেন আমি বললাম যে না, পতিতাবৃত্তিকে আপনাদের পুনর্বাসনের জন্য লেখা উচিত, তাদের জীবনযাত্রার মানকে উন্নত করার জন্য দেখা উচিত, কারণ এটি পেশা হিসেবে যদি আসে, এটি তাদের স্বাস্থ্যের জন্য যেরকম হানিকর, তেমনি পুরো সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। ওনারা যদি এটি মেনে নেয়, তাহলে এটার জন্য বড় কোনো আয়োজন দরকার হয় না। এখন আমি যে প্রশ্নটি তুলেছি যে
সকল লিঙ্গ, বৈচিত্র্যময় লিঙ্গ, এবং তারা মিডিয়াতে সমানাধিকার। তার মানে পুরুষের নাটক যদি আপনি 30টা দেখেন, নারীর নাটক উপস্থিতি 30টা, এবং আপনাকে কিন্তু ট্রান্সজেন্ডার, আমি কিন্তু হিজড়া বলছি না, তাদের প্রতি আমরা শুধু সমব্যথী না, তাদের জন্য আমরা পুনর্বাসনের দাবি জানাই। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে আমরা যেটি দেখেছি যে আমরা জানি যে ট্রান্সজেন্ডারে শুধু মনে মনে যে সেটি হচ্ছে তা কিন্তু না, সে অনেকটা সার্জারির মধ্যে দিয়েও যাচ্ছে। তাদেরও নাটক এখন আমাকে টিভিতে দেখতে হবে সমানাধিকারের মাধ্যমে। এখন আপনি এটা কতটা সুস্থভাবে নিতে পারছেন জানি না, বাট আমার জন্য এটি শুধু চিন্তা করতে পারছি না তা না, আমি বলবো যারা এখন শুনছেন একটু চিন্তা করি। নাটক বা টিভিতে আমরা যা দেখি তা কিন্তু আমাদের জীবনেরই প্রতিচ্ছবি। এটি হয়তো টিভিতে দেখছি, এটি দেখার পর যে আমার ঘরেই এই চিত্রটি বাস্তব হয়ে উঠবে না, এটি কিন্তু বলা যায় না। তার মানে আপনার যে ছেলেটি এখন শার্ট প্যান্ট পরে একটা খুব তারুণ্য নিয়েছিল, কিছুদিনের মধ্যেই সে গহনা পরে আপনাকে এসে বলল যে বাবা আমি মেয়ে হয়ে গেছি। আপনি যদি এটি স্বাভাবিকভাবে নিতে পারেন, কিংবা আমার মেয়েটি যেটি ভার্সিটি পড়ুয়া মেয়েটি যদি হঠাৎ করেই সে বলে যে না আমি সার্জারি করাবো বিকজ আমি আর মেয়ে থাকতে চাই না, আমাকে আমার রাষ্ট্র সে অধিকার দিচ্ছে, আমি ছেলে হয়ে যেতে চাই, এখন আমি কি সেটা মেনে নিতে পারবো কিনা? যদি আমি এটি না পারি, এটার কনসিকুয়েন্সেস আমি না বুঝি, তাহলে এটি আমি কিভাবে করে সুপারিশ করলাম? আর যদি এটি শুধুমাত্র নারী পুরুষ এবং পুরো প্রতিবেদনটিতে পাতায় পাতায়, মানে 17টি চ্যাপ্টারের মধ্যে 15টি চ্যাপ্টারে তাদের প্রতি সুপারিশ আছে, সব জায়গাতেই সকল লিঙ্গ, বৈচিত্র্যময় লিঙ্গর আন্ডারে, আমি বলি এটাকে একটা আমব্রেলা ওয়ার্ড, যেটার মধ্যে এলজিবিটিকিউ প্রত্যেকটাই আছে, এবং তারা এটা কিন্তু স্বীকারও করেন। তো সেই জায়গাটায় যদি তারা সরাসরি এটাকে, আমরা খুব কি বাটনে একটা কিন্তু ওয়ার্ড রিপ্লেস করার খুব সহজ ফর্মুলা আছে, আমরা সেই ওয়ার্ডগুলোকে শুধুমাত্র নারী পুরুষ এবং বায়োলজিক্যালি যে হিজড়া এটা দিয়ে রিপ্লেস করা হয়ে যাক, তাহলে সমস্যা থাকছে না। আমরা দেখেন তাদের এত একটা ভালো উদ্যোগকে কেন আজকে আমি নারী হিসেবে কেন সমালোচনা করছি? আমারও তো স্বার্থটা এখানে আমার দেখা উচিত ছিল। আজকে নারীরা যেভাবে চতুর্দিকে নির্যাতিত, ধর্ষিত, সেখানে তো এই কমিশন, সামটাইমস আমার মনে হয় যে এত নারী কমিশন হচ্ছে, নারীর উন্নতিটা কেন হচ্ছে না? এটাও কিন্তু কমিশন এই জায়গাটায় হাত দেয়নি, বিকজ আমার যে পুরুষ প্রতিনিধি আমাদের যে সমাজে, সেখানে দৃষ্টিভঙ্গিটা কিন্তু পাল্টায়নি। তো তাদের দৃষ্টিভঙ্গিটা কেন পাল্টাচ্ছে না, এটা কি একটু চিন্তা করেছি? আমার দাদার সময় পুরুষ যে আচরণ করতেন নারীকে দেখে, আমার বাবার সময়ও সেই পুরুষ একই আচরণ করছে, আমার ভাইরাও একই আচরণ করছে, আমার ছেলেও যখন সেই নারীদের প্রতি একই আচরণ করছে, সমস্যাটা কোথায়? সমস্যাটা কি যুগ যুগ আমরা ধরে রেখেছি যে তাদের পরিবর্তন হচ্ছে না? বিকজ আমি আমার ফ্যামিলিতে ছেলেকে আলাদা করে দেখছি, বৈষম্যটা আমি তৈরি করছি। আমি মা যখন শাশুড়ি, তখন আমি ছেলের পক্ষে, ছেলের ওয়াইফের সাথে অত্যন্ত, শুধু অত্যাচার না, আমি হয়তো কেরোসিন ঢেলে তাকে পোড়াচ্ছি। সেই জায়গাগুলো কিন্তু কেন এটা হচ্ছে না, সেই জায়গাটায় কোনোভাবেই দৃষ্টিপাত আসেনি। শুধুমাত্র ক্ষমতায়ন মানে পুরুষ যা যা করে আমি তাই করতে পারি, এটা অত্যন্ত দেখেন আমরা বলি যে এই এম্পাওয়ারমেন্ট, এগুলো হচ্ছে পাশ্চাত্যের। ওকে, পাশ্চাত্য থেকে আসলো একটা থিওরিকে, যেটা ধরেন আমার দেশে তৈরি কোনো থিওরি আরেকটা দেশে কিন্তু সেট করতে হলে তার সোশিও ইকোনমিক পার্সপেক্টিভ নাহলে সেটা কাজ করবে না। আমি যদি বলি সমকামিতা বলেন, এম্পাওয়ারমেন্ট বলেন, ফেমিনিজমের যে কোনো ধারা বলেন, আমি আনলাম, আমাকে দিল, কিন্তু আমি কোন সোসাইটিতে কোন ভ্যালুজের মধ্যে এটা প্লেস করব সেটা রেডি কিনা, সেটা না দেখে কি হলো, এটা কিন্তু বীজ বোনা হয়ে গেছে। যে কারণে আজকে পার্লামেন্টের সামনে যারা গিয়েছিলেন, সেখানে আমি দেখলাম আমার 2 ভাইয়ের মেয়ে আছে, ডিস্টেন্স কাজিন হয় আমার। আমি যখন ওদেরকে ফোন করলাম যে তোমরা যে ওখানে গিয়েছো, তোমাদের কারণটা কি, বলল যে আমরা ধর্ষকের বিরুদ্ধে যেন বিচার হয় সেটার জন্য গিয়েছি। আপনি চিন্তা করে দেখেন, এই সোসাইটিটাকে কিন্তু শুধুমাত্র একপাক্ষিকভাবে দোষ দিলে হবে না। আমার সোসাইটিটা, যদি আমি বলি ইসলামিক ভ্যালুজ, আমার বলতে কষ্ট লাগে যে আমরা মুসলিম, কিন্তু এখানে আমি ইসলামিক ভ্যালুজের কিন্তু প্র্যাকটিসটা সেভাবে করে পাই না, যে কারণে ইসলাম একদিকে আমাকে থিওরিটিক্যালি অনেক পাওয়ারফুল করে দিল, নারীরা অনেক সম্মানিত, মায়ের জাত, কিন্তু সেটা কি হলো যে সেটা হাদিস কোরআনেই থাকলো, বাস্তবে মেয়েরা যখন নির্যাতিত হয়, তারা যখন ধর্ষিত হয়, সেই দোষটাও কিন্তু মেয়েকে দেয়া হচ্ছে। এবং আমি যে কথাটি বলতে চাই যে ইসলামের যে ভ্যালুস যারা আমরা ধারণ করি, এই যে হিজাব যারা পরি, এটাই ধরে নেবেন না যে এটা ইসলামের মডেল।
হুজুর অথবা দাড়ি বা টুপি দিয়ে এটাকে মডেল হিসেবে ধরে নেবেন না। এবং একই সাথে আপনারা যারা ক্ষমতায়িত নারী বলে নিজেদেরকে পিঠ খোলা ব্লাউজ অথবা বড় টিপ অথবা যেগুলোকে আপনারা মনে করছেন উন্মুক্ত স্থানে স্মোক করা, এটা যদি আপনাদের ক্রাইটেরিয়া হয় এম্পাওয়ারমেন্টের, আমি আসলে দুপক্ষের প্রতি আমার সমবেদনা প্রকাশ করা ছাড়া আর কিছুই নাই। তো সুতরাং এই যে কমিশনের রিপোর্ট যেগুলো আছে, যেগুলো আমি কয়েকটা মাত্র বললাম, এবং একটা আমি পুরো পেজ জুড়ে যেটা বললাম যে নারী পুরুষ এবং মানে বায়োলজিক্যাল যারা হিজড়া তারা ব্যতীত অন্য কোনো শব্দ ব্যবহার না করে চমৎকারভাবে এটাকে কিন্তু নতুন করে তৈরি করা যায়। এখন আমি যদি এটাকে প্রস্তাব দেই, ধরেন আমরা কি করলাম, আমরা এখন হয়তো উপদেষ্টার কাছে এটা দিব এবং এটা ঘুরতে থাকবে, অনেক আলোচনা হবে, কিন্তু এটা এত দূর গড়ালো কেন? এটি তো নারীদের একটি উপস্থাপনা, এবং আমরা তো আসলে এটার আগে কি কোনো একসাথে বসেছি, একটা বার নিজেরা আলোচনা করেছি যে কিভাবে এটি সমাধান করা সম্ভব? তখনই কিন্তু সন্দেহটি জাগে যে একটি প্রেসক্রাইবড মডেল তারা এখানে ইমপ্লিমেন্টেশনের চেষ্টা করেছিলেন। আমার কাছে একটা জিনিস খুবই ফ্যাসিনেটিং লাগে, সেটা হচ্ছে যে আপনি যদি এটার একটা আন্ডারলাইং ফিলসফির একটা যদি প্যারাডক্স দেখেন, প্যারাডক্সটা এরকম যে মূল কথা হচ্ছে গিয়ে আমি নারীর ভালো চাই, এই তো কথা, মূল কথাটা হচ্ছে আচ্ছা নারীর ভালো চান। আচ্ছা, তো নারীর ভালো চাইলে আপনি ম্যারিটাল রেপ নামে একটা ইনস্টিটিউশন করতেছেন, যেটা বউ হিসেবে স্বামী এবং পুরুষের মধ্যে দূরত্ব তৈরি করার সম্ভাবনা আছে। আবার ম্যারিটাল রেপ বলতেছেন, কিন্তু রিসার্চ বলে মেয়েরা সবচেয়ে বেশি ভায়োলেন্সের শিকার হয় বউ হিসেবে না, প্রস্টিটিউট হিসেবে, যে কোনো স্টাডিজে। কিন্তু আপনি প্রস্টিটিউটদেরকে আবার রাইট দিতে চাচ্ছেন। তাহলে আপনি আসলে কি করতেছেন? আপনি সংসার ভেঙে মেয়েটাকে আলাদা করতেছেন, করে আপনি তাকে বলতেছেন তুমি প্রস্টিটিউট চাইলে হইতে পারো, তোমার বাসা ভাড়া দিতে হেল্প হবে। ইনফ্যাক্ট আমেরিকাতে বা ইউরোপে এখন প্রচুর পরিমাণে মেয়ে প্রস্টিটিউশনের দিকে যায়, বিকজ তারা বিল পে করতে পারে না। দৌলত দিয়েতে যে মেয়েরা, তাদের অনেকের কারণ হচ্ছে তাদের মিনিমাম জীবন যাপন করার টাকাটা ওইটা ছাড়া অন্য তারা কিছু কোনো উপায় করতে পারে না। আবার আমরা যদি দেখি যে মেয়েটা এখন লেটসে রেপড হইল, গণধর্ষণের শিকার হইল, আবার আমরা যদি দেখি মেয়েরা সবচেয়ে বেশি সারা পৃথিবীতে গণধর্ষণের শিকার কোথায় হয়, সেটাও কিন্তু পতিতালয় বা পতিতা হিসেবে, বউ হিসেবে না। সেইখানে গিয়ে আবার আপনি বলছেন ধর্ষকের মৃত্যুদণ্ড হইতে পারবে না। আবার আপনি যেটা করতেছেন সেটা হইল গিয়ে যে আপনি বলতেছেন যে মেয়েদের এবং ছেলেদের সমান অধিকার দিতে হবে, ইন দ্য সেন্স দ্যাট ক্ষমতায়নের ক্ষেত্রে, মানে যে কোনো আমি বলি যে প্রতিষ্ঠানে যদি 50% ছেলে হয় 50% মেয়ে থাকবে। তার মানে আপনি বলতেছেন বাংলাদেশ আর্মিতে 50% ছেলে 50% মেয়ে থাকবে, মানে যে কোনো জায়গাতে যে কোনো কোম্পানিতে আপনার অর্ধেক অর্ধেক হইতে হবে। যোগ্যতার বিচার পরে, আগে হচ্ছে কোটা। ইভেনচুয়ালি কি হবে, পুরুষদের জন্য এটা দাবি করাটা খুব সহজ হয়ে যাবে যে তোমাকে চাকরি করে আমি যেই বেতনটা আনি সেই বেতনটা তোমাকে আনতেই হবে। তাহলে আজকে যেই মেয়েটার মাসিক হয়, সে মা হয়, সে প্রত্যেকটা জায়গায় পুরুষের সাথে অটোমেটিক্যালি আয়ের ক্ষেত্রে পিছায় যাবে। ইটস বিকজ পুরুষের মাসিক হয় না, পুরুষ প্রেগনেন্ট হয় না। আমাদের সমাজ আজকে পুরুষকে বাধ্য করে অর্থনৈতিকভাবে দায়িত্বশীল হইতে, কিন্তু এই নারী অধিকারের নামে যে বাস্তবতা, সেই বাস্তবতা নারীকে বাধ্য করবে অর্থনৈতিকভাবে দায়িত্বশীল হইতে পুরুষের মতো। অর্থাৎ মূল কথা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বলা হইতেছে নারীর উন্নয়ন, বা এটার ইমপ্লিমেন্টেশনের প্রত্যেকটা জায়গায় ইভেনচুয়ালি নারীকে বউ হিসেবে বাদ দিয়ে পৈতা বানানো হচ্ছে, নারী গণধর্ষণের শিকার হইলে মৃত্যুদণ্ড উঠায় নেওয়া হচ্ছে, এবং নারীকে আসলে প্রত্যেকটা জায়গায় সে মা হোক বা না হোক তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইতে বাধ্য করা হইতেছে। এটা তার মাতৃত্বের জন্য অনেক ক্ষেত্রে এটা হুমকি স্বরূপ। এই প্যারাডক্সটা কেন? এটা তো চোখে দেখা যাচ্ছে প্যারাডক্সটা। আপনার কথা থেকে যেটা মনে হলো যে মূল টার্গেটটা হচ্ছে যে ইকোনমিক্যালি সলভেন্ট হলেই আমি এম্পাওয়ার্ড হয়ে গেলাম। এম্পাওয়ারমেন্ট কথাটা না এত সহজ না, এটা অনেক আপেক্ষিক। আমি জাস্ট 2টা উদাহরণ দিই। একটা হচ্ছে যে আমার দাদি ইনকাম করতেন না, আমার দাদা একটা স্কুলের হেডমাস্টার ছিলেন, কিন্তু আমি দেখতাম কি দাদা সেই বেতনটা আমার দাদির হাতে দিতেন এবং উনি দাদি এটা খরচ করতেন। আবার অ্যাট দ্য সেম টাইম উনি ডিসিশন মেকিং কিন্তু একাই করতেন, দাদির সাথে কিন্তু পরামর্শ করতেন না। আমার মজার যে মানে বিষয়টি মনে হয় যে আমার দাদিকে কখনো আমি দাদার এগেনস্টে কমপ্লেন করতে শুনি নাই। আমরা এখন মানে এটাকে এম্পাওয়ারমেন্ট বলবো নাকি? আমি আপনাকে আপনার ভেনেজুয়েলার মহিলা ভাইস প্রেসিডেন্টের একটা ঘটনা শোনাই। উনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট পার্লামেন্টের মহিলা। তো সকালবেলা তার হাজব্যান্ড ওয়ালেট খুঁজে পাচ্ছে না, তো খুব স্বাভাবিকভাবে উনি রেগে যেয়ে তার ওয়াইফকে পিটিয়ে একেবারে ব্লিডেড। তখন ওয়াইফ সেই ব্লিডেড অবস্থায় পার্লামেন্টে গেলেন। তো অন্যান্য সদস্যরা তাকে দেখে বললেন যে কি ব্যাপার, কি হলো? তো উনি অত্যন্ত সত্য কথা স্বীকার করলেন। তার যে পার্লামেন্ট মেম্বার সবাই বাসায় গেলেন।
যে তার হাজব্যান্ডকে বলছে যে হোয়াই ডিড ইউ বিট আওয়ার ভাইস প্রেসিডেন্ট। তার হাজব্যান্ড তখন উত্তর দিল যে আই ডিডন্ট বিট ইউর ভাইস প্রেসিডেন্ট, আই বিট মাই ওয়াইফ। জাস্ট থিঙ্ক, মাই ওয়াইফকে টর্চার করা, ব্লেডেড করা কোনো অপরাধ না। আপনি কোনটাকে এম্পাওয়ারমেন্ট বলবেন? আমার দাদি মানে টাকাটা হাতে পেতেন এবং উনি পুরোটা খরচ করতেন সংসারের জন্য, দাদা তাকে কৈফিয়ত তো কখনো চাননি। আরেকজন ভাইস প্রেসিডেন্ট, উনি কিন্তু তার ওয়াইফ, আরেকজনের ওয়াইফ, সেজন্য সে ব্লিডেড হয়েছে। সুতরাং এম্পাওয়ারমেন্ট কথাটাকে এতটা সহজে মনে ক্যালকুলেশন করানো যাবে না। আজকে যারা নিজেদেরকে খুব এম্পাওয়ার্ড ভাবছেন, বিশ্বাস করেন আমি দু একজন বাংলাদেশেরই যারা নিজেদেরকে মানে ফ্যামিনিস্ট, কিন্তু আমরা সবাই যে আমরা আসলে বৈষম্য চাই না, কিন্তু একেবারে একটু উগ্রপন্থী ফ্যামিনিস্ট একজনের সাথে আমার মেশার অনুভূতি হয়েছে। উনি দিন শেষে বলেছিলেন যে জানিস আমার না আসলে সত্যি সত্যি খুব একা লাগে। আমি তখন মানে ওর বাসায় ছিলাম, আমি বলছিলাম যে ভাই আমি চলে যাই, আমার হাজব্যান্ড আসছে। তো উনি অনেকক্ষণ তাকিয়েছিল যে তোর যেতে হবে। আমি বললাম হ্যাঁ, আমি তো চাই যে ও এসে আমাকে বাসায় পাক। এবং তার মধ্যে যে আমি শূন্যতাটি দেখেছিলাম, বিশ্বাস করেন এটি আপনাদের মনে হবে যে আবেগ দিয়ে আমি কোন একটি বিষয় বলতে চাচ্ছি। আপনারা যারা নিজেদেরকে অনেক এম্পাওয়ার্ড ভাবেন, আমি বলছি না যে হাজব্যান্ডের সাথে এই সম্পর্কটি শুধু, তারা কিন্তু ভাইয়ের জন্য, আমাদের প্রত্যেকের, আমরা তো হিউম্যান বিং, যতই আমরা বাইরে স্মোক করে নিজেকে অনেক পাওয়ারফুল মনে করি, আমি স্লিভলেস পরে অনেক দূর হেঁটে যাই, কিন্তু দিন শেষে আমার একটি কমফোর্ট জোন দরকার হয়। সেটা কিন্তু পরিবার ছাড়া আর কোথাও এত জায়গাটি আপনি পাবেন না। আর সেই পরিবারটিকে কিন্তু ধ্বংস হয়ে যাবে যে ছকটি এঁকেছেন। এই জন্য আমি এটার বিরোধিতা করি। নারী কমিশনের টোটালটা যখন আমরা পড়ি, আপনি যেহেতু দীর্ঘ সময় জেন্ডার স্টাডিজে দেশে দেশে বাইরে পড়াশোনা করেছেন, পড়িয়েছেন, পড়াচ্ছেন, আমি কিছুটা সাইকোলজির জায়গা থেকে আমিও কিছুটা পড়েছি। এটা খুবই ক্লিয়ার যে এই যে আন্ডারলাইং যে ন্যারেটিভগুলা বা ফিলসফিগুলা, এগুলা পশ্চিমাদের, এটা খুবই ক্লিয়ার। এটা একটা ওয়েস্টার্ন ফিলসফি এবং ইডিওলজি। এখন এই যে একটা মানে আমাদের সমাজের মধ্যে ঢুকে গেছে যে ওয়েস্ট ইজ বেস্ট, ওয়েস্ট থেকে কোনো একটা কিছু কপি করে পেস্ট করতে পারলেই ভালো হবে। পাশাপাশি আমরা যদি তাদের পারিবারিক অবস্থা দেখি, ডিপ্রেশন, অ্যাংজাইটি, অ্যাডিকশন, যে কোনো সমস্যা দেখি, সেক্ষেত্রে আমরা দেখবো যে ডেফিনেটলি তাদের কাছ থেকে আমরা টেকনোলজি নিতেই পারি, তাদের সাথে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস থাকতেই পারে, তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকতেই পারে, বাট এট দ্য সেম টাইম আমরা তাদের কোনো গার্বেজ তো নেওয়ার কথা না, এবং তাদের পারিবারিক ভ্যালুজের অবস্থা গার্বেজ বলাটাই শ্রেয়। সেই জায়গাটা থেকে আপনার অভিজ্ঞতা থেকে আপনি জিনিসটাকে কিভাবে দেখেন যে কেন আমাদের যারা বুদ্ধিজীবী সমাজ, তারা এই বুদ্ধিবৃত্তিক দাসত্বটাকে বুঝে না, নাকি বুঝে এটা থেকে বের হইতে পারে না? এই মানে বুদ্ধিবৃত্তিক দাসত্ব শব্দটা আমার অনেক ভালো লাগলো, বিকজ আমি এটাকে না এই পুরো সিচুয়েশনটাকে এভাবে চিন্তা করি। এই চিন্তাটা করার আগে আরেকটা অভিজ্ঞতা বলি। কমলা ভাসী নামে একজন জেন্ডার স্কলার আছেন, তো ওনার সাথে একটা ওয়ার্কশপে ছিলাম। তো উনি সরাসরি বললেন যে তোমরা যারা নিজেদেরকে খুব মানে বুদ্ধিজীবী আছো, তোমরা কি জানো যে তোমরা কিন্তু আসলে এম্পাওয়ার্ড না। এম্পাওয়ার্ড হচ্ছে তোমার দেশের বস্তির যে মহিলারা, তারা তোমাদের থেকে অনেক বেশি এম্পাওয়ার্ড। খুব স্বাভাবিক আমি একটু অবাক হলাম যে তারা কিভাবে করে আমার চেয়ে বেশি এম্পাওয়ার্ড হলো। বললো যে তাদেরকে যখন তাদের হাজব্যান্ড এসে পিটায়, তখন তারা বলে বাবা গো, মা গো, বাঁচাও। তখন আশেপাশে সবাই এসে কিন্তু তাকে বাঁচায়। আর তোমরা ফ্ল্যাটের ভিতরে যখন মার খাও, টর্চার হও, দরজাটা আরও শক্ত করে লাগাও যেন পাশের বাসার কেউ টের না পায়। সুতরাং তুমি আসলে এম্পাওয়ার্ড না। সুতরাং আমরা ওই বুদ্ধিবৃত্তিক দাসত্বের মাধ্যমে যেই কনসেপ্টগুলো পেয়েছি, আমি খুব সহজ ভাষায় বলি যে তারা এটি দেখেন, আমাদের কলোনি থাকাতে আমরা এমনই দাসত্বটাকে আমরা এনজয় করি। সহজভাবে বললে মনে হয় সবার জন্য সুবিধা হবে। আমাদের যারা সাহায্যকারী থাকে, তারা কোনটা ফলো করে? তাদের কিন্তু জীবনের লক্ষ্য থাকে, আমি ওই ম্যাডাম যেভাবে করে যেখানে বেড়াতে যাচ্ছে ওইটা করলে আমার জীবনের একটা স্ট্যান্ডার্ড দাঁড়ালো। সো এবং আমাদের দাসত্ব করতে করতে দেখেন আমরা কিন্তু ওয়েস্টার্ন ড্রেস পরলে আমি ভাবি আমি অনেক ডেভেলপড, আমার খাওয়া দাওয়া স্টাইল এভরিথিং, জীবনযাপন পদ্ধতিটাও যখন আমি ওয়েস্টার্ন নিয়ে ফেলতে চাইলাম, কিন্তু আমার ভেতরটা কিন্তু ভ্যালুসটা কিন্তু আমার এখানকার। সেখানে কোন জায়গাটায় সমস্যাটা হলো যে এটাকে বলে একটা ট্রানজিশনাল টাইম। আমরা একটা ট্র্যাডিশনাল যে আমার ভ্যালুস যেটা ছিল, আমরা যদি বলি ইসলামিক মূল্যবোধ, আমার যেই কালচারাল মূল্যবোধ, এটাকে কিন্তু হফস্টেডে খুব সুন্দর একটা কথা বলেন, অনিয়ন একটা লেয়ার আছে, এটা কোর জায়গা হচ্ছে মূল্যবোধ। এইটার উপরে বেস করে দাঁড়াতে হবে। এবং পাশ্চাত্যের যে মানে প্রিজমগুলো, যেই লাইট আপনি বলেন, সেগুলো আমার উপর পড়ছে, আমি ঠিক মাঝামাঝি স্থানে থেকে এটাকে অ্যাকসেপ্ট করব, কিন্তু আমার ভ্যালুসকে বাদ দিয়ে না।
এই বুদ্ধিবৃত্তিক দাসত্ব না যেটা করেছে যে মানে তারা এভাবে করে ডিফাইন করে, ও আচ্ছা ও হিজাব পরে, ও ও ও কি ইংলিশে কথা বলতে পারবে, ও আচ্ছা হুজুর, ও বিসিএস ফার্স্ট হয়েছে, এটা কিভাবে সম্ভব? কিন্তু তারা ভুলে যায় মানে বুদ্ধিবৃত্তিক দাসত্ববাদীরা যে হিজাব দিয়ে আসলে সৌন্দর্য ঢাকা হয়, মেধা বুদ্ধি কোনোটাকেই কিন্তু ঢাকা হয় না। আমরা যারা শিক্ষক, খুব বলতে লজ্জা লাগছে, কনসালটেন্সি একটা শব্দ আছে জানেন, তারা কিভাবে কনসালটেন্সি করে জানেন? তারা যে প্রপোজালটা দেয়, ইভেন তারা ফাইন্ডিংসও দিয়ে দেয়, ডেটাটা এরকম আসতে হবে, এবং আমরা একটা বড় অ্যামাউন্ট নিয়ে আমার দেশের তথ্য হয় তাদেরকে দেই, সেভাবে করে আমরা নিজের আসলে বিক্রি করছি। দিন শেষে সেভাবে আমার ওই বোনটি যেরকম একা একা ফিল করছিল, আমি আজকে বলবো, আজকে যারা দুই পক্ষে, যে আমি বলবো যে খুব কোর না, আমি আমার ভ্যালুস থেকে বের হব না, আরেকটা অংশ হচ্ছে যে না, আমাকে তো এই গ্লোবালাইজড পৃথিবীতে ওয়েস্টার্ন হিসেবে টিকে থাকতে হবে, আমি কোনোভাবেই এই ভ্যালুজের মধ্যে যেতে পারি না। এই দুইটা এক্সট্রিম পয়েন্টের মধ্যে আমরা পড়ে গেছি। তো সেই জায়গাটায় আমি সলিউশনের কথা যেটা বলবো, যে বিং এ মুসলিম, আমি বলবো যে কোরআনের কোনো ইমপ্লিমেন্টেশনই তো আমার দেশে হয় নাই। যে আমি যে বলবো যে ইসলাম ভালো, আমি যখন বেপর্দা একজন কাউকে বলবো যে বোন তুমি পর্দা করো, তুমি নিরাপদে থাকবে, কিন্তু যখন আমার হিজাবি বোনটা রেপড হচ্ছে, তখন আমি কথাটি কিন্তু আর কিছু বলতে পারছি না। আমি যে বলবো যে ইসলাম বলে তুমি ঘরে থাকো, বের হও না, যখন মা মেয়েকে ঘরের ভেতরে সে রেপ করা হয়, তখন কিন্তু আমি ইসলামের কথাটা সেভাবে বলতে পারি না। যে কারণে এই গ্যাপটা পূরণের জন্য প্রকৃত ইসলামকে আসলে সামনে নিয়ে আসতে হবে। আমি বিশ্বাস করি যে যেই বোনেরা যারা মনে করেন যে ধর্ম থাকতে হবে কেন, ধর্মের অনুসরণ করতে হবে কেন, আমি লজ্জা পাই কেন জানেন? আমরা হয়তো ধর্মটাকে সুন্দর করে তাদের কাছে উপস্থাপন করতে পারি নাই। আজকে যদি আমি বলি যে সমকামী যারা আছেন, হ্যাঁ আমি কোনোভাবেই এটাকে সাপোর্ট করব না, আমার দেশে সমকামিতা আর কোনো ধরনের প্রচলন হোক। আচ্ছা ধরেন যারা এটাতে অলরেডি জড়িয়ে গেছে, সেখানে আমাদের করণীয়টা কি? এটি তো আমি মনে করি যে এটি একটি ডিজিজ, আমাদের একটি পজিটিভভাবে এটিতে আগানো উচিত। তাই বলে এটি সাংবিধানিক সাপোর্ট দিয়ে না, এটি মানবিক দৃষ্টিকোণ থেকে। এবং আমি তো বলবো যে মুসলিম হিসাবে আমরা যেন একটি আদর্শ হতে পারি। আমাদের দেশের এখন যে ক্রাইসিসগুলো আছে, যেভাবে করে আপনার আন্দোলনের সময় কি হলো দেখেন, একটা টাইমে কিন্তু এখানে বহু ট্যাগ দেওয়া, রাজনীতি, অনেক কিছু চলেছে। আমি অবাক হয়ে সেই সময়টা খেয়াল করলাম, যেভাবে করে হিজাবি মেয়েরা আন্দোলনে আছে, যেভাবে করে দাড়ি এবং পাঞ্জাবি পরা ছেলেরা আছে, জিন্স পরা আমার ম্যাডামরা শাড়ি পরে আছেন। মানে আমার মনে হলো কি আমি এক অন্য বাংলাদেশ দেখেছিলাম। এইটা যখন এখন আর পাই না, বা এই স্পিরিট, আমি এখনো বিশ্বাস করি এই স্পিরিটটা আমাদের ধরে রাখতে হবে। এটি হারিয়ে যাওয়ার চক্রান্ত হচ্ছে, এবং নারী কমিশনের যে রিপোর্টটা, এটা আমাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। এখন বাংলাদেশ ছোট একটা দেশ, সেখানে আমরা সবাই মিলে একটা জায়গায় একতাবদ্ধ হতে পারছি না। এটার পেছনের শক্তি যদি আপনি বলেন যে বিদেশি, আমি বলি যে ওই বিদেশ থেকে আমদানিকৃত ছক এখানে বাস্তবায়িত হচ্ছে, আমি তো জেনেই গেলাম, তাহলে এটাকে কিভাবে প্রতিরোধ করা যায় সেই জায়গাটায় আমাদের আসা উচিত। থ্যাংক ইউ আপা। আমি আপনার কাছ থেকে অনেক কি বলবো গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আমরা শিখলাম। তো আমার শেষ একটা প্রশ্ন, যে আপনি যখন দীর্ঘ সময় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রফেসর হিসেবে জীবনে পড়েছেন, এখন পড়াচ্ছেন, শিখাচ্ছেন, সাথে সাথে আপনি কোরআন নিয়ে পড়াশোনা করেন, বলেন, সেই জায়গাটায় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কোন বিষয়গুলা আপনি কোরআনে পান বা ইসলামিক ইতিহাসে পান যেটা আপনাকে বিস্মিত করে? কোনটা পাই না সেটা বলেন, মানে আমি বলবো এইভাবে করে, একেবারে যদি ভাগ ভাগ করে বলি, যে আমাদের প্রথম রাষ্ট্র, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু পলিটিক্যাল সায়েন্স হচ্ছে এটার মাদার ডিসিপ্লিন। মদিনা রাষ্ট্রের কথা আমরা যদি বলি, আমরা কিন্তু এখন বিভিন্ন তত্ত্ব নিয়ে আসি, কিন্তু মদিনা রাষ্ট্রের যে তৈরির যে প্রেক্ষাপট, এটা আমরা কয়জন জানি বলেন? হ্যাঁ, এখন তারপর আসেন যে আমরা যদি বলি যে ইউনিটির কথা বলি, যে কোনো আমাদের অর্গানাইজেশনের ক্ষেত্রে, আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে বলি যে ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ। সেই জায়গাটায় যখন মানে মুসলিম উম্মা একটি দেহ, একটা জায়গায় আঘাত লাগলে অন্য জায়গায় লাগবে। সো আমরা যখন আমাদের সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন পড়াই, আমরা তখন ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা বলি যে দেখো, এটা কিন্তু নার্ভ, এই আমাদের এখান থেকে যে কাজগুলো হবে এটাই কিন্তু চতুর্দিকে ইমপ্লিমেন্টেড হবে, সুতরাং এই নার্ভের জায়গাটা ঠিক রাখতে হবে।
আজকে কেন সবাই সেক্রেটারিয়েট ঘেরাও করতে যায়? কারণ এখানেই কিন্তু সব মন্ত্রণালয়ের কাজগুলো হয়। ঠিক ওই একইভাবে যখন আমি চিন্তা করি মুসলিম উম্মার বিষয়টা, আমার খুবই অবাক লাগে। দেখেন, লিডারশিপ আমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একটা অনেক বড় অংশ। আমরা কোন লিডারকে পাচ্ছি? আমি তো বাংলাদেশে আপনারা জাতির পিতা আজকে একজনকে বলবেন, কালকে আরেকজনকে বলবেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে সমস্ত মুসলিম জাতির পিতা, আপনি সত্যি সত্যি জিজ্ঞেস করে দেখেন কয়জন এটার ঘটনাটা জানে? এবং একজন জাতির পিতা হতে গেলে সে একটা জাতিকে কিভাবে করে লিড করবে, সেটা কিন্তু মডেল কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম। এবং লিডার যদি বলি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমরা কাদেরকে লিডার বলছি? খুব দুঃখ লাগে। আপনি যখন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কথা বললেন না, একটা ঘটনা মনে পড়ছে যে আমরা অ্যাডমিনিস্ট্রেশনে জানি যে হায়ারার্কি থাকে, যে উপরের বসের কথা শুনতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছিল। রমাদানের সময় ছাত্ররা উন্মুক্ত স্থানে কোরআন পড়তে চেয়েছিল। জনৈক শিক্ষক উনি বাধা দিলেন, বললেন যে উন্মুক্তভাবে কোরআন পড়া যাবে না। তার কাছে জানতে চাওয়া হলো যে কেন? তিনি বললেন যে দেখো, আমার কাছে উপরের চাপ আছে। আমি জাস্ট চিন্তা করলাম যে আপনি এই উপরের চাপকে ভয় পেলেন, এর উপর তো আরেকটি উপর আছে, সেই জায়গাটা আপনি কি উত্তর দিবেন? আমরা আসলে আমাদের বাস্তবতাটা ভুলে যাচ্ছি। আমার নেতা তোমার নেতা বলে কারোর নাম বলে পিছনে যেতে আমাদের বিন্দুমাত্র কোনো চিন্তা শক্তি কাজ করছে না। ঠিক দুদিন পরেই কিন্তু আমি আবার তাকে ছুঁড়ে ফেলছি। আমরা কার ফলোয়ার হব সেই যোগ্যতাগুলো আমরা চিন্তা করছি না। এবং সবচেয়ে আরো বেশি হচ্ছে যে জবাবদিহিতাটা। আমি মন্ত্রী, আমার ছেলে যা খুশি তাই করতে পারে, আমার কেন জবাবদিহিতা লাগবে? যুগ যুগ ধরে আমরা মন্ত্রীপুত্রদের এই কাহিনীগুলো আমরা দেখে এসছি। ইভেন আমাদের মন্ত্রীরা বা সাধারণ এমপিরাও তাদের সমস্ত সম্পদ তাদের স্ত্রীর নামে রাখেন। সে স্ত্রী আবার নিজেকে হয়তো এম্পাওয়ার্ডও ভাবতে পারেন, কিন্তু আমরা কেন রাখি এটা আমরা সবাই জানি। এই জায়গাগুলো কেন কখনো ঠিক হয় না জানেন? কোনো দল, কোনো রাজনৈতিক দল এগুলার ইনস্টিটিউশনালগুলোকে ঠিক করার চেষ্টা করে না। দুর্নীতি দমন কমিশন এটি নিজেকেই নিজে ঘোষণা দিয়েছিল যে আমি হচ্ছে দন্তবিহীন একটি বাঘ। কোন জায়গায় আমরা পৌঁছে গিয়েছিলাম! এখন দুর্নীতি দমন কমিশনে যিনি আছেন তিনি এখন কাজ করছেন, কিন্তু আমরা যখন দেখি যে উনি ন্যায্য কাজ করছেন তখন কিন্তু আমরা ভীত সন্ত্রস্ত, এবং ওনাকে অনেকে থ্রেট দিয়েছেন যে আমরা পেপার পত্রিকায় পড়েছি যে 4-5 হাজার কোটি টাকা ইনভেস্ট হয়েছে তাকে সরিয়ে দেওয়ার জন্য। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে এই ঘুষ প্রথাটা একটা ক্রাইম, আর আমার ইসলামে এটা হারাম। আপনি ক্রাইম আর হারামকে একসাথে মেলাতে পারেন না। সুদ যেভাবে করে আমি অ্যাভয়েড করব, আমি ক্রাইমকেও সেভাবে করে কিন্তু অ্যাভয়েড করব। সুতরাং শুদ্ধাচার নামে একটি গত গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের জন্য শুদ্ধাচার একটি পলিসি করে বেশ কতগুলো কি আচরণ করতে হবে সেগুলো বলে দিলেন, এবং প্রত্যেক মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হলো। একটি সার্ভে করা হয়েছিল, জাইকা একটি প্রজেক্টের কাজের সাথে ছিলাম আমি। তো দেখা গেল যে যেই মন্ত্রণালয় এবং যারা এটার সাথে জড়িত তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, যেহেতু উনি জাইকার, বলেন যে ভাই আমাকে কিছু ক্রাইটেরিয়া বলেন, কি কি ছিল এটাতে। বিলিভ ইট, তারা সেই ক্রাইটেরিয়াগুলো পর্যন্ত বলতে পারছিলেন না। এটা ইমপ্লিমেন্ট হবে তো অনেক দূরের বিষয়। তো সেই জায়গাটায় তাহলে এটার সমাধান কি? আমি বলবো যে ওই যে বলেছি যে পিউরিফাইড হতে হবে। আমরা তাহলে এখন তো ক্যাপসুল নাই যে খেয়ে আমি পিউরিফাইড হব, আর একবারে কোরআন কোনো এমন জিনিস না যে ওকে আপা আমি পড়ে ফেললাম আমি কি পিউরিফাইড, ঠিক তাও না। সো যে কারণে এতদিন হয় নাই সেটাকে আমি বলবো, দেখেন সালাউদ্দিন আইয়ুবীর মতো মানুষকে কোনো একজন মা জন্ম দিয়েছিলেন, তাকে কেউ তৈরি করেছিলেন। তার শিশুবেলা থেকে তাকে স্বপ্ন দেখানো হয়েছিল যে বাইতুল মাকদিস তোমার জয় করতে হবে। তারপর কিন্তু আমরা এই সালাউদ্দিন আইয়ুবী পেয়েছি। আমরা আমাদের সন্তানকে কি বলি? আমাদের সন্তানরা মেসিকে চিনে। আপনি তাদেরকে ফেরেশতার কথা বলবেন, একটু এরকম ভাব করবে ও আচ্ছা ফেরেশতা। আপনি আজকে কোনো এলিয়েনের কথা বলেন, ও হ্যাঁ রাইট এলিয়েন আছে। আমরা তাদেরকে সায়েন্স বেসড ইসলামকে চিনাতে পারি নাই, আমরা রোল মডেল লিডার চিনাতে পারি নাই, আমরা নিজেরা রোল মডেল হতে পারি নাই। যে কারণে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলেন, মেডিকেল সায়েন্স বলেন, আমি ধরেন এই যে মানে দুর্নীতি না, ধরেন খাবারে যারা বিষক্রিয়া করছে, এখন খুব ফলের সিজন, সেদিনও দেখলাম কাঁঠালের ভেতর এটি দেয়া হচ্ছে। এখন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে এটি ঠেকাবে আপনি আমাকে বলেন? বাংলাদেশ ব্যাংক থেকে যখন টাকা চলে যায়,
আমি আমার ব্যাংকে আমার নিজের গহনা রেখে আসলাম, ওখান থেকে যখন চলে যায়, কোন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটি ঠেকাবে? এখন ব্যক্তি বিশেষের জন্য আমার দায়বদ্ধতা, আমার যখন বাবা দাদা মন্ত্রী, আমি এটি সুযোগ পেলাম। এখন যখন মন্ত্রীদেরও শাস্তি হবে, যখন প্রকৃত ন্যায় বিচার, যেটি ইসলামের মূল কথা, তখন কিন্তু সত্যি সত্যি পরিবর্তন আসবে। এখন ধর্ষকদের দেখেন, এত ধর্ষণ হলে একটাও বিচার হচ্ছে না, কিন্তু যখন এই যে লাস্ট যে বাচ্চাটির বিষয়টি শুনলাম, এর মধ্যে এটা কার্যকর হবে, খুব তাড়াতাড়ি করেন, নজির সৃষ্টি করেন যে নারী নির্যাতনের বিচারগুলো হয়। আমি বলেছি যে কোন জায়গাটায় নারীরা একটু কমফোর্ট ফিল করবে জানেন? যে ইসলাম সম্পর্কে তারা না জেনে ইসলামকে ভয় পাচ্ছে, যে আমি মনে হয় ইসলামে গেলে একটা আবদ্ধ, একটা বদ্ধ জীবন আমার কাটাতে হবে। অ্যাট দ্য সেম টাইম পাশ্চাত্যেও তারা বসবাস করতে পারছে না, একই সাথে তাদের উপর যে নির্যাতন হচ্ছে এটার কোনো বিচার হচ্ছে না। তাহলে আমি একটু ডট মিলাই। ফার্স্ট হচ্ছে আমাদের প্রকৃত ইসলামকে তাদের সামনে তুলে ধরতে হবে, বিচার ব্যবস্থাকে শুধু আইন তৈরি না, এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এবং পাশ্চাত্য শুধু খারাপ এই জায়গাটা থেকে সরে পাশ্চাত্যের যে প্রযুক্তি, যে জ্ঞান, সেটাকে আমাদের নিতে হবে, এবং আমাদের ভ্যালুস দ্বারা অনেকটা ছাঁকনির মতো ছেঁকে আমি কোনটা নিব কোনটা নিব না, এটা আমার মূল্যবোধ, আমার ধর্ম, আমার সোসাইটির মাধ্যমে, আমার পরিবার থেকে সেই শিক্ষাটি অর্জন হবে। তাহলে মনে হয় যে আমরা এই দূরত্বটি গুছিয়ে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ আপা, জাজাকাল্লাহ খায়ের। আপনার কাছ থেকে অনেক ভালো কিছু শিখলাম। আমার কাছে মনে হয় যে এখানে আপনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কোরআনের যে বিষয়গুলো বলছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। যার সাথে কমপ্লিমেন্ট করার জন্য বলছি যে আমরা অনেক সময় যখন ইসলামকে সমাজে চিন্তা করি, আমরা অনেক ক্ষেত্রে যেমন সুবিচারের কথা ভুলে যাই। আমরা শুধু মনে করি যে শুধু নামাজ আর হিজাব বা জাকাত আর হজ, কিন্তু সুবিচার যেটা এতটা ফান্ডামেন্টাল টপিক, যেটার জন্য পৃথিবীর একটা বিশাল অংশ কেন ইসলামে আসতে চাইছে, নামাজের জন্য না, সুবিচারের জন্য। কারণ সে মনে করছে আমি অবিচারের মধ্যে আছি, আমি সুবিচারে ঢুকতে চাই। আমি কেন পৃথিবীর এত দেশ, এত গোষ্ঠী মুসলিমদেরকে জিজিয়া দিত? কারণ জানতো মুসলমানদেরকে জিজিয়া দিলে আমি সুবিচারের কাঠামোতে থাকবো। তারা নামাজ পড়তো না, বাট তারা জিজিয়া দিত। বাট এই যে ইসলামের সুবিচার, যে তার মানে সুবিচার ইটসেলফ যে একটা বিশাল দাওয়া এবং সফল দাওয়া, এটা আমরা ভুলে গেছি। আমরা ইসলামের সাথে সুবিচারকে মিলাই না, যেটা গুড গভর্নেন্সের ফান্ডামেন্টাল। বাট প্রবলেম হচ্ছে গুড গভর্নেন্স শুধু পলিসিতে থাকে, পিপলে যদি না থাকে। পলিসি আর পিপল যদি একসাথে গুড গভর্নেন্স কি বলবো ফিলোসফিক্যালি অ্যালাইন না হয়, স্পিরিচুয়ালি অ্যালাইন না হয়, এথিক্সে অ্যালাইন না হয়, তাহলে আপনি দুনিয়ার যে পলিসি দেন আলটিমেটলি সেটা ফেল। এটার সাথে আমি যোগ করব যে মানবাধিকার কমিশন যদি আপনি বলেন, হিউম্যান রাইটসের কথা বলা হয়, সেটা শুধুমাত্র ইসরায়েলের জন্য। ফিলিস্তিনে যখন মানুষ মারা হয় সেটা কোনো হিউম্যান রাইটস লঙ্ঘন হয় না। তাহলে আপনি কোন পাশ্চাত্যের থেকে আপনি এই জিনিসপত্র ইম্পোর্ট করবেন, এক্সপোর্ট করবেন? কাদের সাথে আপনি আপনার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। এবং ন্যায় বিচার, এবং আপনি যেটি খুব ভালো লাগলো যেটা আপনি বললেন, এটা কিন্তু কোরআনেই বলা আছে যে শুধু পশ্চিমে মানে মাথা নোয়ানোর জন্যই কিন্তু তোমাকে এটি তৈরি করা হয়নি। এবং এই জায়গাটা বলা হয়েছে যে কোনো ব্যক্তি ধরেন যদি শুধু 5 ওয়াক্ত সালাত না, এটা হচ্ছে সম্ভবত সৈয়দ নদভী রহিমাহুল্লাহ ওনার কথা, ভারতের একজন ইসলামিক স্কলার, উনি বলেছেন ব্যক্তি যদি শুধু 5 ওয়াক্ত সালাতও না, প্রতিদিন তাহাজ্জুদে অভ্যস্ত হয়ে যায়, কিন্তু দেশের রাজনীতি নিয়ে সে যদি তার সচেতনতা না থাকে, একদিন সে 5 ওয়াক্ত সালাত পড়ার অধিকারও হারাবে। সুতরাং আমি যেটি বলতে চাই যে কোরআন যেরকম শুধু পড়ার জিনিস না, সালাত আদায় করলেই আপনি জান্নাতে চলে যাবেন না, আপনাকে এই দিন কায়েমের জন্য আপনাকে পাশ্চাত্যের জ্ঞানটাও রাখতে হবে, আপনার শত্রু মিত্র বুঝতে হবে, এবং মানে মোর ওভার নিজেকে একটা মডেল হিসেবে কিন্তু উপস্থাপন করতে হবে। তারপর যদি আমরা আমাদের একটি ভ্রাতৃত্বপূর্ণ সোসাইটি খুঁজে পাই। থ্যাংক ইউ আপা। আপনার সাথে আবারও হয়তো বা কোনো একটা সময় কোনো প্রাসঙ্গিক বা সামাজিক বিষয় নিয়ে আমরা আলোচনা করার সুযোগ পাবো। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ।